Exemption clauses part 2. So this lecture is divided in two parts. One is the exemption clause statutory controls and the unfair terms statutory controls. This slide discusses about some of the backgrounds behind the exemption clauses statutory controls. যেমন Consumer Rights Act CRA 2015 replaces UCTA re-consumer contracts from 1st October 2015. এখানে ইউসিটিএ মানে হচ্ছে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট, যেটা পরের আরও কিছু স্লাইডে দেখা যাবে। অ্যান্ড আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977-এ কী হয় সেটা হচ্ছে যেটা ছিল আগে। It relates to business liability. Section 1 covers exemption clauses defined by Section 13 are exclusions. Contracts of insurance, employment, এগুলোর যে কন্ট্রাক্টগুলো ছিল ইন্স্যুরেন্স or employment contract, these were also defined by the exemption clauses. And the second point, business includes a profession and the activities of any government department or local or public authority. And it is in the section 14 যে বিজনেসের মধ্যে যে ডেফিনেট পার্টগুলো আছে তার মধ্যে যে কোনো প্রফেশন ওর অ্যাক্টিভিটিস যেগুলো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অথবা লোকাল or পাবলিক অথরিটিও করে সেগুলোকেও বিজনেস বলা যেতে পারে, এটা এখানে আসে। So, UCTA employs two main methods of control of exclusion clauses. একটা হচ্ছে some exclusion clauses have no effect at all, which means it is invalid or void. And the second one is some other exclusion clause can only be relied on if they satisfy a test of reasonableness. So reasonableness এর উপর ডিপেন্ড করে আমরা একটা এক্সক্লুশন ক্লজের উপর রিলাই করতে পারবো only in some exemptional cases. And now in this slide, Unfair Contract Terms Act UCTA 1977 is discussed. So দুইটা পয়েন্টেড সেকশন 2 নিয়ে, the first one হচ্ছে business liability for death or personal injury as a result of negligence. সো একটা বিজনেসের যে লায়াবিলিটি আছে যদি কোনো ডেথ হয়ে যায় অথবা কোনো পার্সোনাল ইনজুরি হয় তাও কি নিজের ভুলের কারণে নেগলিজেন্সির কারণে, সো সেটা ভয়েড, এটা ইনভ্যালিড। আর দুই নম্বরটা হচ্ছে বিজনেস লায়াবিলিটি ফর আদার্স লস caused by negligence where a consumer contract or commercial party dealing on other party's standard form terms. টেস্ট অফ রিজনেবলনেস, যদি লায়াবিলিটিটা হয় এরকম যে অন্যের যে লসটা হয়েছে হ্যাঁ নেগলিজেন্সির কারণে, সো ওয়ার এ কনজিউমার কন্ট্রাক্ট অর কমার্শিয়াল পার্টি ডিলিং অন আদার পার্টি স্ট্যান্ডার্ড ফর্ম টার্মস, তাদের স্ট্যান্ডার্ড ফর্ম টার্মস অনুযায়ী তারা আগে একটা রিজনেবলনেস আছে কি না এই এক্সামশন ক্লজটার সেটা একটা টেস্ট করতে পারবে। ওই টেস্টটা করার পরই হচ্ছে সেটা অ্যাপ্রুভাল পাবে। And after that section 3 যেটা বলে যে liability for breach of express terms unless death or personal injury, ডেথ ওর পার্সোনাল ইনজুরি বাদে এছাড়া যদি কোনো ব্রিচ অফ এক্সপ্রেস টার্ম হয় সেটার জন্য বিজনেস লায়াবল থাকবে। অ্যান্ড আন্ডার দ্য সিআরএ 2015 ফেয়ারনেস টেস্ট অফ রিজনেবলনেসটা করতে হবে। অ্যান্ড সেকশন 8 মিসরিপ্রেজেন্টেশন যেটা আছে, আমরা এর আগে কিছু ভিডিওতে দেখছিলাম যে মিসরিপ্রেজেন্টেশন যে একজন সেলার একটা বায়ার তাদের মধ্যে যে কনভারসেশন হচ্ছে কেউ যদি কোনো ভুলভাবে রিপ্রেজেন্ট করে তাদের এক্সেপশন ক্লজটা ওইটা ভ্যালিড হয় না। সো এটাও সিআরএ 2015-এর আন্ডারে টেস্ট অফ রিজনেবলনেস করতে হবে। And in this slide of section 12, definition of a consumer sale can include a business. এখানে একটা কেসের কথাও দেওয়া আছে পাশে, আর&বি কাস্টমস ব্রোকার্স ভার্সেস ইউডিটি 1988। সো যেটা মেইনলি বিষয়টা যে কনজিউমার যে একটা রুলস আছে যাদের, যেটা হচ্ছে 1977-এর আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস ইউসিটি যেটা। সো ইউসিটি এর যে মূল একদম বেসটা ছিল সেটা হচ্ছে দুইটা বিজনেসের মধ্যে কন্ট্রাক্টটা হইতে হবে, নট উইথ এনি কনজিউমার অ্যান্ড এ সেলার। একজন একটা বিজনেস থেকে যখন একটা পার্সন বা একজন ইন্ডিভিজুয়াল যায় যে সে যদি গিয়ে কিছু কিনে, হি ইজ এ কাস্টমার ওর কনজিউমার, দ্যাট ডাজ নট মেক ইট এ বিজনেস।
সো এইখানে ইউসিটি এটা অনলি সাপোর্ট করে বিজনেসের মধ্যে কন্ট্রাকচুয়াল যে প্রবলেমগুলো হয় সেখানে যদি কোনো এক্সামশন ক্লজকে তারা মিসরিপ্রেজেন্টেশন করে অথবা ভুল করে সেক্ষেত্রে এটা ইমপ্লাই করা যায়। সো দ্য ইউসিটিএ 1977 is applicable for only the transcription and the transcription between two businesses, not between individual and business. সো ওইটা যাবে হচ্ছে অন্য একটা রুলস, এটা হচ্ছে 1979-এর যা একটা রুলস আছে যে গুড পারচেস 1979 দ্য সেল অফ গুডস অ্যাক্ট SGA। সো সেটার অনুযায়ী তো এটাই আর কি এখানে বলা আছে, একটু শর্ট করে বলা আছে জিনিসটা, তাই আমি একটু এক্সপ্লেন করলাম। And then in section 11, test of reasonableness of proof on the person relying on the clause, and is the clause fair and reasonable in all circumstances? The test itself is in section 11 part 1. So এখানে একটা কোটেশন আছে, the term shall have been fair and reasonable, one, to be included having regard to the circumstances which were or ought reasonable to have been known to or in the contemplation of the parties when the contract was made. The wording of the reasonableness test is relation to non-contractual notice in section 11.3. তো এখানে রিজনেবলনেসের যে টেস্টটা হবে এখানে প্রুফ থাকতে হবে যে দ্য পার্সন রিলাইং অন দ্য ক্লজ, যে সে এখানে এটাতে যে রিলাই করতেছে এই ক্লজের উপর, এটার একটা প্রুফ থাকতে হবে যে এক্সাম্পশন ক্লজটা তাকে মেনশন করা ছিল কি না, তাকে যে রিসিট বা যেটা দেওয়া হয়েছিল কন্ট্রাক্টে ডকুমেন্টে। ইজ দ্য ক্লজ ফেয়ার অ্যান্ড রিজনেবল ইন অল দ্য সার্কামস্ট্যান্সেস, তো সব যে কোনো ধরনের পরিস্থিতি বা সিচুয়েশনেই কি এই ক্লজটা ফেয়ার অ্যান্ড রিজনেবল হচ্ছে কি না, এখানে কি কোনো রকমের আনফেয়ারনেস দেখা যাচ্ছে, এটাও এখানে লক্ষ্য রাখতে হবে। তারপরের স্লাইডে এখানে কেসেস আছে কয়েকটা, যেমন জর্জ মিশেল ভার্সেস ফিনি লক সিডস 1983। তো এখানে একটা সিডস কোম্পানি ছিল যারা হচ্ছে ফার্মিংয়ের জন্য ফার্মারদেরকে সিডস প্রোভাইড করতো, আর এখানে জর্জ মিচেল ছিল একজন ফার্মার। সো রং ভ্যারাইটি অফ ক্যাবেজ সিড, ফার্মার লস্ট £61,000 ডিউ মেইনলি টু রিপ্লভিং হিজ ল্যান্ড। তো এখানে যে প্রবলেমটা হচ্ছিল যে সব রকমের ফার্মিংয়ের জন্য সব রকমের সিডস না, সো দিস ফার্মার গট দ্য রং ক্যাবেজ সিডস অ্যান্ড ফর দ্যাট হি লস্ট অ্যাবাউট £61,000। সো এখানে যেটা হয়েছে যে লিমিটেশন ক্লজ অফ £200 ওয়াজ আনরিজনেবল অ্যাজ সেলার্স ওন ফল্ট, সেলার কুড হ্যাভ হ্যাড ইন্স্যুরেন্স, নো অ্যাটেম্পট বাই সেলার টু নেগোশিয়েট এ সেটেলমেন্ট। এটা ছিল ফার্স্ট তার যে ভুলটা। অ্যান্ড দেন question of the fact for the trial judge to decide in balancing the respective factors for and against the clause। তো লিমিটেশন ক্লজে মাত্র হচ্ছে £200 উল্লেখ করা ছিল, এটা যেটা খুবই আনরিজনেবল ছিল। একটা ফার্মার, হি জাস্ট লস £61,000 অ্যান্ড হি ইজ বিং অফার্ড £200, সো ইট ইজ অ্যাবসলিউটলি আনরিজনেবল। আর এখানে সেলারের ফল্টই ছিল সম্পূর্ণ, লক্স এখানে সিড সে ভুলটা সাপ্লাই দিচ্ছে তাকে, সো তার কোনো ইন্স্যুরেন্সও ছিল না। সো এখানে আর তারপর সে কোনো রকমের সেটেলমেন্ট মানে তার সাথে কোনো রকমের সমঝোতা করার জন্য কোনো রকমের ইনিশিয়েটিভ নেয় নাই। সো দ্য হোল ফল্ট ইজ অন দ্য সেলার অফ দ্য সিডস। Another case of R.W. Green versus Kate Bros Farm 1978. So contract clause যেটা ছিল that any defects in goods to be reported within 7 days of contract. সো কন্ট্রাক্টটা হবার 7 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা জানাতে হবে বা রিপোর্ট করতে হবে, যেটা ছিল তাদের ক্লজে। অ্যান্ড দ্য ফার্মার্স ডিসকভার্ড পটেটোজ ওয়ার ডিজিজড সেভারাল মান্থস আফটার কন্ট্রাক্ট ওর প্ল্যান্টিং অ্যান্ড দে লস্ট এ প্রফিট অফ অ্যাবাউট £6,000। এখন the potatoes they were infected by some kind of virus and they didn't know it at the inspection at earlier time। প্রথম দিকে এটা দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এগুলোতে ইনফেক্টেড ছিল। এরপর যখন তারা প্ল্যান্ট করলো দেন দে লস্ট আ প্রফিট মার্জিন অফ অ্যাবাউট £6,000। খেয়াল করো তারা এখানে প্রফিট হারানোর কথা বলছে, তাদের কিন্তু লস হয় নাই বিজনেসে, তারা নিজেদের প্রফিট হারাতে পারে ফর দিস ডিজিজেস। আনরিজনেবল কোর্টে কেন হেল্ড হয়েছিল এই এক্সামশন ক্লজটা? বিকজ তাদের দ্য আদার ক্লজ লিমিটিং লায়াবিলিটি টু এ রিফান্ড অফ দ্য প্রাইস held reasonable as equal bargaining power in long-term use and negotiated by trade bodies. So এখানে তাদের যে
এটা ছিল ডিমান্ডটা ছিল ক্লেমেন্টের যে আমাদের যেন প্রফিট মার্জিন যেটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ইট শুড বি রিফান্ডেড টু আস। বাট তারা যে পটেটোর সিডগুলো নিয়েছিল অলদো দেজ ওয়ার ভাইরাস ইনফেক্টেড বাট দে বট ইট ফর অ্যাবাউট £634, যেটা দেখতেছে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে। সো তারা জাস্ট ওই প্রাইসটাই রিফান্ড করছে সেলাররা। সো এখানে তাদের যে দাবিটা ছিল বায়ারের যে আমি এত টাকা প্রফিট হারাইছি এখন আমাকে সেটা রিফান্ড করতে হবে, দ্যাট ওয়াজ হেল্ড আনরিজনেবল অ্যান্ড দ্য রিজন ইজ বিলো। এটাই হচ্ছে বিষয়টা। And then in the next slide, another case of St. Albans DC versus International Computers, 1996. So ICL's software failed to calculate correctly the population of St. Albans. So তাদের সফটওয়্যারে তারা কারেক্টলি ক্যালকুলেট করতে পারে নাই, অ্যান্ড ফর দ্যাট সেন্ট অ্যালবান্স লস্ট 1.2 মিলিয়ন ইন লোকাল ট্যাক্স। তাদের লোকাল ট্যাক্স তারা হারাইছে এই ভুল ক্যালকুলেশনের কারণে। অ্যান্ড দেন আইসিএলস লিমিটেশন ক্লজ অফ £100,000 was unreasonable as inequality of bargaining power, and ICL had insurance worldwide of £50 million. সো এখানে যেটা প্রবলেমটা ছিল যে আইসিএলের লিমিটেশন ক্লজ ছিল হচ্ছে তাদের £1,00,000, ওকে, বাট এটা একটা আনরিজনেবল অ্যামাউন্ট ছিল বিকজ এখানে সেন্ট অ্যালবান্স তারা হারাইছে অ্যাবাউট 1.2 মিলিয়ন তাদের সফটওয়্যারের ভুল ক্যালকুলেশনের কারণে দে লস্ট অ্যাবাউট 1.2 মিলিয়ন, অ্যাবাউট 12 times higher than the limitation clause that they proposed. So that's why it was deemed as unreasonable in the court. এটা এখানে বার্গেনিং পাওয়ারের আনইকুয়ালিটি ছিল, অ্যান্ড এক্সেপ্ট দ্যাট তাদের একটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্স্যুরেন্স ছিল যেটা 50 মিলিয়নের ছিল। সো ইফ দে ফেসড এনি কাইন্ড অফ লসেস ওর হ্যাড এনি এক্সামশন ক্লজেস বাই আদার কোম্পানিজ দে হ্যাড 50 মিলিয়ন ইন ইন্স্যুরেন্স। সো তারা তাদের সেন্ট অ্যালবান্সকে তাদের যে লসটা হয়েছে সেখান থেকে একটা রিজনেবল অ্যামাউন্ট তাদেরকে দিতেই পারে, বাট দ্য £100,000 ইজ নেভার রিজনেবল। এটাই কোর্ট এটাই বলে আর কি।